Good afternoon, everyone. আমি অনসুর সিং, নার্সিং অফিসার অফ 7th ফ্লোর শিশু অফ এমআর বাঙ্গুর হসপিটাল। তো আজকে আমাদের টপিক ছিল এবিজি, আর এই এবিজি ইন্টারপ্রিট করা মানে খুবই জরুরি। আমরা শুধু শুধু কোনো পেশেন্টের এবিজি করব না, কখন করব, কি কারণে করব, আর করার সময় কি ভুল ত্রুটি হতে পারে, তার সমস্যার সমাধান কি, এটাই আমার আজকে টপিক ছিল। আর এটা খুবই জরুরি এবিজি কোনো প্রসিডিওর বা এবিজি করার আগে, যাতে আমরা পরে ওটাকে ভালো করে অ্যানালাইজ করতে পারি। থ্যাংক ইউ। Now let's illuminate some core of the concept that silently anchor critical care. The unsung rhythm beneath the core. Each speaker here carries the voice shaped by bedside battle and triumphs. Let's listen it. Every ICU protocol is a ritual of precision, especially when it comes to sanitation and the interpretation ABG. There are not just protocol. They are pulses of vigilance that shape outcome. To guide us through its essential foundation, I invite Nursing Officer Ongshu to the stage. আমাদের আজকের টপিক হচ্ছে এবিজি অর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আমি অনসু সিং, নার্সিং অফিসার অফ 7th ফ্লোর শিশু অফ এমআর বাঙ্গুর হসপিটাল। আজকে এই এবিজির কিছু জেনারেল অ্যাসপেক্টসগুলোই আপনাদের কাছে তুলে ধরব। যে আমরা এবিজি কখন করি, তার ইন্ডিকেশন কি, কখন করব না, তার কন্ট্রা ইন্ডিকেশন কি, করার ফলে তার কী কী কমপ্লিকেশান হতে পারে, আর করার সময় যে ভুল ত্রুটিগুলো হয় তার সেই সব সমস্যার সমাধান কী কী হয়। তো আসুন আমি আমার টপিকে আসি। ফার্স্টেই আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাস্কি, একটা মন খারাপের ব্যাকগ্রাউন্ড। আসলে যখন এবিজি হয় তখন পেশেন্ট আমাদের শিশুতে খুব খারাপ অবস্থাতেই আসে, তাই একটা মন খারাপের ব্যাকগ্রাউন্ড। তো এবিজির ইন্ডিকেশন কী কী? আইডেন্টিফিকেশন অ্যান্ড মনিটরিং অফ অ্যাসিড বেস ডিস্টারবেন্স। এই অ্যাসিড বেস ডিস্টারবেন্সটাকে আইডেন্টিফাই করা আর মনিটর করা এবিজির একটা ভাইটাল ইন্ডিকেশন। আমাদের হিউম্যান বডিতে পিএইচ, বাইকার্বনেট, PCO2 এগুলো যে ডিস্টারবেন্স হয় তা কিন্তু এই এবিজির মাধ্যমেই আইডেন্টিফাই করা যায় আর মনিটর করা যায়। যত আমাদের সেশন এগোবে আপনারা এই অ্যাসিড বেস ডিস্টারবেন্সটাকে আরও ডিটেলসে জানতে পারবেন। আচ্ছা, মেজারমেন্ট অফ দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডটাকে মেজার করাও হচ্ছে এবিজির একটা ভাইটাল ইন্ডিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন সাফিক্সে যে এ আছে সেটা হচ্ছে আর্টারিকে ডিনোট করছে, আর এখানে যদি ভি থাকতো সেটা ভেনকে ডিনোট করতো। তাহলে আমার প্রশ্ন আসতেই পারে যে আমরা ভিবিজি করি না কেন, মানে ভেনটাকে প্রিক করি না কেন, শুধু শুধু এই আর্টারিটাকে প্রিক করি কেন। আসলে আর্টারি আর ভেনের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। আমরা সবাই জানি যে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর ভেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড ক্যারি করে। শুধু কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড না, সে আরও হচ্ছে মেটাবলিক ওয়েস্ট ক্যারি করে। তো আর্টারি হচ্ছে সবসময় কারেক্ট মেজারমেন্ট দেয়, তাই আমরা আর্টারিটাকে প্রিক করি। কিন্তু এর ব্যতিক্রমও আছে, যেমন নিউবর্ন বেবির ক্ষেত্রে আমরা কিন্তু আর্টারি প্রিক করি না, তার ক্ষেত্রে কিন্তু আমরা ভেন পিক করে সেখান থেকে মেজারমেন্ট করি বা ট্রিটমেন্ট করি। তাহলে নিউবর্নের ক্ষেত্রে আমরা হচ্ছে আর্টারি প্রিক করি না কেন? কারণ আর্টারি প্রিক করাই খুব ডিফিকাল্ট, সেটাকে প্যালপেট করাই খুব চাপের। আর যদি আর্টারি প্রিক করেও থাকি তাহলে আদার ভাইটাল প্যারামিটারগুলো হচ্ছে পেশেন্টের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। তাই আমরা হচ্ছে নিউবর্ন বেবির ক্ষেত্রে কিন্তু ভেন প্রিক করে তার ট্রিটমেন্ট করি। আচ্ছা, নেক্সট ইন্ডিকেশন হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য রেসপন্স থ্রু থেরাপিউটিক ইন্টারভেনশন। ফর এক্সাম্পল, ইনসুলিন ইন দ্য পেশেন্ট উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। থেরাপিউটিক ইন্টারভেনশন মানে হচ্ছে কিছু ট্রিটমেন্ট যার হচ্ছে রেসপন্স চেক করার জন্য আমরা এবিজি করে থাকি। যেমন হচ্ছে ধরুন ডায়াবেটিক ডিকে পেশেন্ট বা ডায়াবেটিক অ্যাসিডোসিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে থাকি। তাহলে আমরা কি এই ইনসুলিনটা হচ্ছে সুগার কন্ট্রোলের জন্য দিই? তা না, ডিকে পেশেন্টের ক্ষেত্রে ইনসুলিন দেওয়াই হয় পিএইচটাকে মেনটেন করার জন্য। এর মধ্যে নামেই আছে, দেখতে পাবেন ডায়াবেটিক অ্যাসিডোসিস। এই অ্যাসিডোসিসটাকে হচ্ছে পিএইচটাকে মেনটেন করা একমাত্র এবিজি দ্বারাই সম্ভব। তাই হচ্ছে ডিকে পেশেন্টদের ক্ষেত্রে আমরা পিএইচ দেখার জন্য আমরা হচ্ছে এবিজি করে থাকি। এটাও একটা ভাইটাল ইন্ডিকেশন। প্রকিউরমেন্ট অফ ব্লাড স্যাম্পল ইন অ্যাকিউট এমার্জেন্সি সেটিং ওয়েন ভেনাস স্যাম্পলিং ইজ নট ফিজিবল। ধরুন আমাদের শিশুতে একটা পেশেন্ট এসছে, একদম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তার প্রচুর হাইপোভলিমিক শকে চলে গেছে, প্রচুর ব্লিডিং হয়েছে, আর পেশেন্টের ভেসেলসগুলো একদম কনস্ট্রিক্ট হয়ে গেছে। তাহলে আমার এমার্জেন্সি কি না, পেশেন্টটাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া। এবারে পেশেন্টটাকে আমি যদি ব্লাড ট্রান্সফিউশন করি
তাহলে আমার স্যাম্পল নিতে হবে। আর ভেসেলস যেগুলো যেহেতু একদম কনস্ট্রিক্ট হয়ে গেছে, আমরা কিন্তু ভেন থেকে হচ্ছে ব্লাড পাবো না, তখন আমরা এমার্জেন্সি পারপাসে ফিমোরালটাকে ফিমোরাল আর্টারি প্রিক করবো আর সেখান থেকে স্যাম্পল নিয়ে ব্লাড স্যাম্পলিংয়ের জন্য পাঠাবো। তাহলে এটাও আমার এখানেও এবিজি আমার একটা ভাইটাল প্লে রোল করছে। তাহলে আমি এবিজির ইন্ডিকেশনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট আমাদের হচ্ছে এবিজির কন্ট্রা ইন্ডিকেশন, কখন আমরা এবিজি করব না। দেখুন ব্র্যাকেটে রিলেটিভ আছে, এবারে হচ্ছে রিলেটিভ মানে আমরা এবিজি করব কিন্তু খুবই প্রিকশন সহকারে করব, এসবের ক্ষেত্রে আমরা আর্টেরিয়াল ক্যাথেটারাইজেশন করতে পারবো না। সুপ্রা থেরাপিউটিক কোয়াগুলোপ্যাথি and insulin thrombolytic agents like for example during streptokinase or tissue plasminogen activator। ধরুন একটা এমআই পেশেন্ট আমাদের শিশুতে এসছে, সে স্ট্রেপ্টোকাইনেজ আর হচ্ছে টেনিটিপ্লেজ ইঞ্জেকশন নিয়ে এসছে। এবারে এই স্ট্রেপ্টোকাইনেজের টেনিটিপ্লেজ ইঞ্জেকশন দেওয়া হয় কিসের জন্য? ব্লাড ক্লটিংটাকে প্রিভেন্ট করার জন্য। এবারে আমরা যখন হচ্ছে এইসব পেশেন্টকে পাই, তাহলে যদি এবিজি করি তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ব্লিডিং হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এবিজি করব কিন্তু খুবই প্রিকশন নিয়ে করব, অ্যাটলিস্ট যতক্ষণ না ওই ব্লিডিং টাইমটা পর্যন্ত আমাদের ব্লাডটা স্টপ হচ্ছে। 4 to 6 মিনিট ব্লিডিং টাইম আমরা ওই আর্টারিটাকে প্রেস করে রাখবো যতক্ষণ না আমার ব্লিডিং বন্ধ হচ্ছে। কিন্তু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন কি, এইসব পেশেন্টের ক্ষেত্রে আর্টারিয়াল ক্যাথেটারাইজেশন করা যাবে না, কোনোভাবেই আর্টারিয়াল লাইন করা যাবে না। আচ্ছা, নেক্সট কন্ট্রাইন্ডিকেশন কি, যদি আইএনআর ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3 হয় আর এপিটিটি যদি গ্রেটার ইজ ইকুয়াল টু 100 সেকেন্ড হয়, এই যদি সিনারিও হয় তাহলে আমাদের পেশেন্টের লিভারের অবস্থা হয়তো অনেক খারাপ হয়ে গেছে আর কিছু মেডিকেশন পেয়ে এই সিনারিও এসে দাঁড়িয়েছে। এইসব পেশেন্টদের ক্ষেত্রেও আমরা এবিজি করব, কিন্তু খুবই প্রিকশন নিয়ে করব, সাফিসিয়েন্ট টাইম ধরে আর্টারিটাকে চেপে রাখবো, কিন্তু এর ক্ষেত্রেও আমরা আর্টারিয়াল লাইন করতে পারবো না। আচ্ছা, এরপরে আমি নেক্সট কন্ট্রাইন্ডিকেশনে আসি। নেক্সট কন্ট্রাইন্ডিকেশন কি, থ্রম্বোসাইটোপেনিয়া। এবারে আমরা সাধারণত আমাদের পেশেন্ট দেখতে পাই ডেঙ্গু পেশেন্ট যাদের থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, প্লেটলেট কাউন্ট কম থাকে। শুধু তা না, আমাদের শিশুতে ম্যাক্সিমাম পেশেন্ট সেপসিসে গেলেও তাদের প্লেটলেট কাউন্ট কমে যায়। তো এক্ষেত্রে কি, যদি আমাদের প্লেটলেট কাউন্ট গ্রেটার দেন 50,000 হয়, তাহলে আমরা সেই পেশেন্টের ক্ষেত্রে এবিজিও করতে পারবো, তার আর্টারিয়াল লাইন প্রিকও করতে পারবো আর তার আর্টারিয়াল ক্যাথেটারাইজেশনও করতে পারবো। কিন্তু যদি আমাদের প্লেটলেট কাউন্ট greater than is equal to 50,000 and less than is equal to 50,000 and greater is equal to 30,000 হয়, এই যদি সিনারিও হয় তাহলে আমরা আর্টারি প্রিক করতে পারবো, কিন্তু কোনো মতে আর্টারিয়াল লাইন করতে পারবো না। সেম যদি আমাদের প্লেটলেট কাউন্ট লেস দেন 30,000 হয়, তাহলে আমরা আর্টারি প্রিক করব, কিন্তু কোনোভাবেই আর্টারিয়াল ক্যাথেটারাইজেশন করতে পারবো না। আচ্ছা, নেক্সট কন্ট্রাইন্ডিকেশন কি, ব্র্যাকেটে দেখুন অ্যাবসোলুট আছে। আচ্ছা, অ্যাবসোলুট মানে কোনো রকমভাবে হচ্ছে তার আমরা এবিজি সেই জায়গায় হচ্ছে করতে পারবো না। এবার কোন কোন কন্ডিশনে আমরা এবিজি করতে পারবো না? অ্যান্ড অ্যাবনর্মালি মডিফাইড অ্যালেন টেস্ট। তো ফার্স্টে বলি অ্যালেন টেস্ট কি। অ্যালেন টেস্টটা হচ্ছে করা হয় আমাদের হাতের হচ্ছে রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারির হচ্ছে পেটেন্সি চেক করার জন্য, তার ব্লাড সার্কুলেশন চেক করার জন্য। এবারে হচ্ছে ধরুন এই আমার ব্রাকিয়াল আর্টারি ভাগ হয়ে রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারি তৈরি করছে। এবারে এরা হচ্ছে এখানে ইউনাইটেড হয়ে একসঙ্গে কোল্যাটারাল হয়ে একটা হচ্ছে আর্চ তৈরি করছে, যার নাম হচ্ছে পামার আর্চ। এবারে এই পামার আর্চ দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল পামার আর্চ আর একটা হচ্ছে ডিপ পামার আর্চ। এবারে সুপারফিশিয়াল পামার আর্চে আমাদের যে রেডিয়াল আর্টারি সেটা হচ্ছে লিডিং প্লে রোল করে, আর হচ্ছে আমাদের যে ডিপ পামার আর্চ সেটাতে হচ্ছে আমাদের আপনার ডিপ পামার আর্চটা হচ্ছে লিডিং প্লে রোল করে আলনার আর্টারি। তো এখানে কি হয়, যদি ব্লাড সার্কুলেশন কোনো একটা আর্টারিতে হ্যাম্পার হয়, তাহলে আমাদের হাত অক্সিজেন ঠিক ব্লাড ফ্লো হবে না, অক্সিজেন ঠিকঠাক পাবে না, আর হাতটা গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে আর্টারি প্রিক করলে। এই অ্যালেন টেস্টটা আমি আপনাকে ডেমনস্ট্রেট কিছুক্ষণ পরে করে দেখাবো। এরপরে আসি আমি নেক্সট কন্ট্রাইন্ডিকেশনে, লোকাল ইনফেকশন, থ্রম্বাস or distorted anatomy at puncture site. For example হচ্ছে previous surgical intervention, congenital or acquired malformation, burn, aneurysm, AV fistula or vascular grafting. ধরুন কোনো পেশেন্টের হচ্ছে লোকাল ইনফেকশন, থ্রম্বাস or distorted anatomy হয়ে আছে, কিসের জন্য না, ধরুন আগে হচ্ছে কোনো রকম সার্জারি হয়ে আছে পেশেন্টটার, বা কনজেনিটাল ম্যালফরমেশন আছে, সেই জায়গাটায় বার্ন হয়ে আছে, অ্যানিউরিজম হয়ে আছে, এই যদি থাকে, বা এভি ফিস্টুলা হয়ে থাকে। আমরা জানি এভি ফিস্টুলায় প্রিক করলেই আমরা মিক্সড ব্লাড পাবো, সেখানে কিন্তু আমরা আর্টেরিয়াল ব্লাড ঠিকঠাক পাবো না, তাহলে আমরা তার প্যারামিটারও ঠিকঠাক পাবো না।
আর যদি ভাস্কুলার গ্রাফটিং হয়ে থাকে তাহলে আমরা কিন্তু সেই আর্টারি প্রিক করতে পারবো না। সেই পেশেন্টে আমরা এবিজি করবো, কিন্তু ওই আর্টারি প্রিক না করে আমরা অন্য জায়গায় অন্য আর্টারি প্রিক করে সেখান থেকে ব্লাড নেব। আচ্ছা, নেক্সট কন্ট্রাইন্ডিকেশন কি? সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ অফ আর্টারি সিলেক্টেড ফর স্যাম্পলিং। এবারে প্রশ্ন আছে সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা কি? তো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এটা হচ্ছে নর্মালি এটার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগের জন্য হয়ে থাকে। এখানে কি হয় না, আর্টারি একদম ন্যারো হয়ে যায়, ন্যারো হয়ে হচ্ছে ভ্যাসোস্পাজম হয়, যার জন্য আর্টারিতে ভালো করে ব্লাড সাপ্লাই হয় না, আর ব্লাড সাপ্লাই না হওয়ার জন্য ওই জায়গাটা গ্যাংগ্রেনাস হয়ে যায়। এই সেম পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম, পেশেন্টটা বর্তমানে এক্সপায়ার করেছে। তার পুরো লেফট লেগে হচ্ছে গ্যাংগ্রেনাস হয়ে গেছিলো, কারণ হচ্ছে তার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ ছিল, ওর লেফট লেগে মানে ব্লাড সাপ্লাই হচ্ছিল না। এবারে আমরা যদি সেই পেশেন্টের ক্ষেত্রে ফিমোরালে প্রিক করতাম তাহলে ওই আর্টারি ব্লক হয়ে যেত, নাহলে ওইখান থেকে স্যাম্পেলই পেতাম না। তো এইসব পেশেন্ট থাকলে সেই পেশেন্টের আমরা হয়তো ফিমোরালে প্রিক করবো না, কিন্তু রেডিয়াল আর্টারি থেকে ব্লাড নেব। আর এই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজটা লোয়ার এক্সট্রিমিটিতেই হয়ে থাকে প্রায়। আচ্ছা, নেক্সট কন্ট্রাইন্ডিকেশন কি না, অ্যাক্টিভ রেনয়েড সিনড্রোম, পার্টিকুলারলি স্যাম্পল অ্যাট দ্য রেডিয়াল সাইড। তো অ্যাক্টিভ রেনয়েড সিনড্রোম কি? অ্যাক্টিভ রেনয়েড সিনড্রোমটা হচ্ছে এটা একটা অটোইমিউন ডিজিজ। এই ডিজিজ হলে কি হয় না, সেম আর্টারি একদম ন্যারো হয়ে যায় আর আর্টারি ভেসেলসগুলো একদম কনস্ট্রিক্ট হয়ে যায়। এবারে এক্ষেত্রে কী হবে, যদি আমরা আর্টারি প্রিক করি তাহলে আমার ওই জায়গাটা একদম আপনার গ্যাংগ্রেনাস হয়ে যাবে, যার জন্য দেখবেন এইসব পেশেন্টের ক্ষেত্রে হাতগুলো একদম ব্লুইশ থাকে বা একদম হচ্ছে পেল হয়ে যায়। তো আমরা এইসব পেশেন্ট নর্মালি ফিঙ্গার আর টোতে এগুলো হয়ে থাকে, এই পেশেন্টকেও আমরা আগে পেয়েছি। তো অ্যাক্টিভ রেনয়েড সিনড্রোম থাকলে আমরা কিন্তু তার আর্টারিয়াল লাইন হচ্ছে এই রেডিয়াল হয়, ধরুন রেডিয়ালে হয় এটা, তাহলে রেডিয়াল আর্টারি প্রিক না করে সেক্ষেত্রে আমরা ফিমোরাল আর্টারি থেকে ব্লাড নিতে পারি। এটা হচ্ছে আর একটা কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, এরপরে আসি আমি সাইট ফর স্যাম্পলিং। তো আমরা কোন কোন জায়গা থেকে আর্টারি হচ্ছে প্রিক করতে পারি? ফার্স্ট আমরা রেডিয়াল আর্টারি প্রিক করে এবিজি করতে পারি, ব্রাকিয়াল আর্টারি প্রিক করে এবিজি করতে পারি, ফিমোরাল আর্টারি প্রিক করে এবিজি করতে পারি। আর একটা আর্টারি আছে ডরসালিস পেডিস আর্টারি, যেটা প্রিক করে আমরা আর্টারিয়াল ব্লাড পেতে পারি। কিন্তু ডরসালিস পেডিস আর্টারি আমরা আমাদের সিসিউতে হচ্ছে প্রিক করি না, কারণ আমাদের কাছে এতটাই হিমোডাইনামিকলি আনস্টেবল পেশেন্ট আছে যে আমরা যদি তার ডরসালিস পেডিস মানে প্যালপেটই করতে পারি না, তার এতটাই আয়নাসার্কা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা আমাদের সিসিউতে রেডিয়াল আর্টারি আর ফিমোরাল আর্টারি বা ব্র্যাকিয়াল আর্টারি থেকে প্রিক করে থাকি। এবারে এই রেডিয়াল আর্টারি প্রিক করার জন্য আমি যে আপনাকে আগে বললাম যে অ্যালিন টেস্ট করতে হয়, এই অ্যালিন টেস্টটাই আমি এখন আপনাকে ডেমনস্ট্রেট করে দেখাবো। আমাদের একটা কলিগ কৃষ্ণাদি চলে আসবেন আমাকে হেল্প করার জন্য। তো দেখুন, এই হচ্ছে আমাদের রেডিয়াল আর্টারি, এই হচ্ছে আমাদের আলনার আর্টারি। তো সে এখন আমার রেডিয়াল আর্টারি আর আলনার আর্টারি প্রেস করে থাকবে। এবারে এই রেডিয়াল আর্টারি আলনার আর্টারি প্রেস করার পর আমি আমার হাতটাকে ক্লিঞ্চ করব যতক্ষণ না আমার হাত পেল হচ্ছে। এবারে দেখুন আমার হাত পুরো সাদা হয়ে গেছে। এবারে কি হবে, তাকে আমি এক একটা করে আমার আর্টারি থেকে মানে আঙুল প্রেস সরাতে বলবো। এবারে সে আস্তে আস্তে আমার আলনার আর্টারি থেকে হাতটা আঙুল সরাবে। এবারে দেখুন ব্লাড সার্কুলেশন কিন্তু আগের মতো ফিরে এসছে। এবারে আবার সে প্রেস করবে, আবার আমার হাত পেল হয়েছে, আবার সে রেডিয়াল আর্টারি থেকে তার আঙুলটা সরাবে। এবারে দেখুন আগের মতো ব্লাড সার্কুলেশন ফিরে এসছে। এটা আপনারা যে যার হেল্পে একে অপরের হাতে করতে পারেন, আপনারা এই ব্লাড সার্কুলেশনটা ফিল করতে পারবেন যে কখন হচ্ছে আপনার হাত থেকে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, আবার সেটা ফিরে এসছে। থ্যাংক ইউ কৃষ্ণাদি। আচ্ছা, এরপরে আসি আমি কমপ্লিকেশানে, যে এবিজি করার ফলে কী কী কমপ্লিকেশান হতে পারে। কমন কমপ্লিকেশান কি না, যে জায়গাটা আমরা আর্টারি প্রিক করব সেখানে লোকাল পেন হতে পারে, প্যারাস্থেসিয়া হতে পারে, ব্রুইসিং হতে পারে, কালচিটা দাগ হয়ে যাবে, লোকাল মাইনর ব্লিডিং হবে। লেস কমন কি না, ভেসোভ্যাগাল রেসপন্স হবে, খুব কম হয় এটা, কিন্তু আমরা পেশেন্টের আর্টারি প্রিক করবো, পেশেন্ট অজ্ঞান হয়ে গেল। আচ্ছা, লোকাল হেমাটোমা ফ্রম মডারেট অর মেজর ব্লিডিং। মেজর ব্লিডিং আর মডারেট ব্লিডিংয়ের জন্য ওই জায়গাটাই লোকাল হেমাটোমা হয়ে গেছে বা আর্টারি ভেসোস্পেজম হয়ে গেছে, এটা খুব লেস কমন কমপ্লিকেশন। অ্যানাদার কমপ্লিকেশন কি, রেয়ার কমপ্লিকেশনের মধ্যে পড়ে ইনফেকশন অ্যাট পাংচার সাইট, আর্টেরিয়াল অক্লুশন ফ্রম লোকাল হেমাটোমা, এয়ার অর থ্রম্বাস এম্বোলিজম, যে জায়গাটায় প্রিক করেছে সেখানে এয়ার এম্বোলিজম হয়ে গেছে, লোকাল নার্ভ ইঞ্জুরি, ধরুন আমি আর্টারি প্রিক করতে গেছি, আমার নার্ভ প্রিক হয়ে গেছে, দিয়ে আমার নার্ভ ইঞ্জুরি হয়ে গেছে। এগুলো খুব রেয়ার হয়,
নিডল স্টিক ইঞ্জুরি টু হেলথ কেয়ার ওয়ার্কার, এটা আমি রেয়ার নাও বলতে পারি, কারণ আমাদের সিসিউতে প্রায়ই রেস্টলেস পেশেন্ট আছে। এবারে আমি তার যদি হচ্ছে এবিজি করতে যাই আর পেশেন্ট হাত টেনে দিল, তাহলে ওই নিডলটা আমার হাতে প্রিক হয়ে যেতে পারে। তো এই নিডল স্টিক ইঞ্জুরি হয়ে থাকে। আর সিউডো অ্যানিউরিজম, ধরুন আমি যে আর্টারিটা প্রিক করেছি ওই আর্টারির ওয়ালে গিয়ে হচ্ছে আমার নিডলটা লেগেছে, যার ফলে কি হবে, ওই জায়গাটা ফুলে যাবে। আর যদি ওই জায়গাটা ফুলে যায় তাহলে অনেকটা অ্যানিউরিজমের মতো দেখতে লাগবে, কিন্তু কিছুক্ষণ পর ওটা অটোমেটিকলি ডিজলভ হয়ে যায়, তাই এটার নাম হচ্ছে সিউডো অ্যানিউরিজম। আচ্ছা, ভেসেলস লেসারেশন। ভেসেলস লেসারেশন মানে ধরুন একটা রেস্টলেস পেশেন্ট, তার আমি এবিজি করতে গেছি, এবারে আর্টারি যখনই প্রিক করলাম, পেশেন্ট হচ্ছে হাতটা টেনে দিল, পেশেন্টের হচ্ছে আর্টারি ভেন সব ছিঁড়ে গেল, তো আমাদের ভেসেলস লেসারেশনও হতে পারে কমপ্লিকেশানে। আচ্ছা, এবারে আমি সোর্স অফ এররে আসছি, যে এবিজি করার পর আমাদের কি কি ভুল ত্রুটি হতে পারে আর তার সমস্যার সমাধান কি। তাহলে সোর্সেস অফ এরর কি? ফার্স্ট প্রবলেম হচ্ছে গ্যাসেস ডিফিউশন থ্রু প্লাস্টিক। আমরা যে প্লাস্টিক সিরিঞ্জগুলো ইউজ করি তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোপোর থেকে থাকে, এবারে সেটা থাকার জন্য কি হয় না হচ্ছে আমাদের PO2 ভ্যালুটা কম আসতে পারে। এবারে এর সমাধান কি না, আমরা এটাকে আইস প্লেসে করে রাখবো ব্লাড টানার পর, আর অ্যাজ সুন অ্যাজ পসিবল উইদিন 15 মিনিট আমাকে এটাকে অ্যানালাইজ করে নিতে হবে। আর একটা প্রবলেম কি হতে পারে, ধরুন আমি এবিজি টেনেছি, আমার ব্লাডের মধ্যে তো আমরা সবাই জানি যে প্লেটলেট আর হচ্ছে লিউকোসাইড থাকে। এবারে এই প্লেটলেট লিউকোসাইডগুলো কি করে না ব্লাডে থাকা অক্সিজেনটাকে ইউটিলাইজ করে। এবারে আমরা যতদূর এর সমাধান কি, তাহলে আমাদের অক্সিজেন হচ্ছে লেভেল কম আসতে পারে, তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ব্লাডটাকে ইউটিলাইজ করে নিতে হবে, অ্যানালাইজ করে নিতে হবে। তাহলে আমাদের একটাই সমাধান যে আমরা যখন এবিজি স্যাম্পলটা আনবো উইদিন 15 মিনিট যেন আমরা ওটাকে অ্যানালাইজ করে নিই। নেক্সট প্রবলেম কি না ইউজ অফ হেপারিন। এবারে হেপারিনের তো আমরা যদি মাত্রাত্মক হেপারিন ইউজ করি ব্লাড টানার সময়, তাহলে আমাদের পিএইচ ভ্যালু কম আসতে পারে, আমাদের PaCO2 ডাইলুট হয়ে যেতে পারে। তাহলে এই সমস্যার সমাধান হলো আমরা আমাদের 2 ml সিরিঞ্জের যতটা হেপারিন টানবো পুরোটাকে আবার পুশ করে দেবো। আমার নিডিলে যেইটুকু হেপারিন থাকবে ওইটুকু হেপারিন আমার সাফিসিয়েন্ট এবিজি করার জন্য। আর অ্যাটলিস্ট আমাদের যে 2 ml সিরিজ থাকে সেখানে যেন 50% আমার 1 ml ব্লাড থাকে, তাহলে আমার এই ডাইলুট PaCO2 ভ্যালুটা আসবে না। আচ্ছা, এরপরের প্রবলেম কি না এয়ার বাবলস। ধরুন আমরা এবিজি টেনেছি, এবারে ওই ব্লাড টানার সময় হচ্ছে আমাদের সিরিঞ্জে কিছু বাবলস চলে এসছে। এবার এই বাবলস থাকার জন্য কি হবে, এনভায়রনমেন্ট থেকে হচ্ছে যে অক্সিজেনের ইয়েটা সেটা হচ্ছে আমাদের PO2 মাত্রাটা বেড়ে যাবে আর PaCO2 মাত্রাটা কমে যাবে। তাহলে এই ক্ষেত্রেও একটাই সমাধান যে আমরা ট্যাপ করে হচ্ছে ওই এয়ার বাবলসটাকে রিমুভ করে দেবো, আর হচ্ছে ওই অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ব্লাডটাকে অ্যানালাইজ করে নিতে হবে। তো আশা করি আপনারা আমার টপিক বুঝতে পেরেছেন। আর এরপরে হচ্ছে পিএইচ ব্যালেন্স, যেটা আপনাকে আমি ফার্স্টেই বললাম যে অ্যাসিড বেস যে ডিস্টারবেন্সগুলো ওইগুলো ব্রিফে ডিসকাস করা হবে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট কৃষ্ণাদি এটাকে আপনাদেরকে আরও ভালো করে বোঝাবেন। থ্যাংক ইউ।